আজকে যে নাম রয়েছে ভাষণে তোষণের গন্ধ, এই নামে আমরা মূলত প্রশ্ন করতে চেয়েছি মানুষকে, বা যারা আজকে আলোচক থাকবেন তারা ডেফিনেটলি এই জায়গাটা আলোচনা করবেন। কিন্তু এই নাম সম্পর্কে বলবার আগে আমি একটু দ্রুত বলে দিই, দুটো জিনিস আপনাদেরকে জানানো প্রয়োজন রয়েছে আজকে। সেটা এক হচ্ছে, যারা নিয়োগ দুর্নীতি নিয়ে চিন্তা করছেন তাদের কাছে পরিষ্কার যে চার্জশিট একটা জমা পড়েছে, এবং অন্যদিকে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর গলার আওয়াজ সিএফএসএল থেকে পরিষ্কার বলে দিয়েছে যে ভয়েস মানে হোয়াটসঅ্যাপের যে ভয়েস মেসেজগুলো ছিল যেগুলোকে ডিলিট করা হয়েছিল, পরবর্তীকালে সেগুলোকে আবার রিস্টোর করা হয় টেকনিক্যালি। তো সেই জায়গায় যে গলার আওয়াজ ছিল তার সঙ্গে সুজয় কৃষ্ণের গলার আওয়াজ মিলছে, অর্থাৎ তিনি মিথ্যে কথা বলেছিলেন। এক। দ্বিতীয়, আমি খুব ছোট্ট করে বলছি কারণ এটা নিয়ে আমাদের আজকে প্যানেলে আমরা আলোচনা করব না, হয়তো প্রসঙ্গক্রমে আসতে পারে, সেটা অন্য বিষয়। দ্বিতীয়ত যে বিষয় নিয়ে আমরা আজকে বলবো সেটা হচ্ছে যে উদয়ন গুহ, যিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার কিন্তু লাগাম দেওয়া হলো খানিকটা, মানে একটা চক্রব্যূহ তৈরি করে দেওয়া হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, যে তিনি যে কোনো জায়গায় ফ্রিলি ঘুরতে পারবেন না নির্বাচনের দিনে। এটা অ্যাপিল করেছিলেন এবারকার লোকসভা নির্বাচনের প্রার্থী নিশীথ প্রামাণিক। তার যে অ্যাপিল, তাতে তার যে আবেদন, সে আবেদন শুনলেন জাতীয় নির্বাচন কমিশন, এবং তারা নির্দেশ দিলেন যে যেহেতু তিনি লোকসভা নির্বাচনের ক্যান্ডিডেট নন, ভোটের এজেন্ট নন, তাই তাকে তার বিধানসভার মধ্যেই এখতিয়ারভুক্ত থাকতে হবে। পাল্টা দিলেন উদয়ন, বললেন যে এবার যদি গন্ডগোল হয় তার দায়িত্ব তাহলে নিশীথ প্রামাণিক নেবে। এই নিয়ে আমরা একটু কথা বলবো। তবে একদম সর্বোপরি আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ভাষণ কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এটা খুব মাইনুটলি দেখা উচিত, বা অভিযোগ বিরোধীদের, যেটা কিন্তু তোষণের রাজনীতি হচ্ছে, এবং তার ফলে উত্তেজনা, শুধু তোষণ রাজনীতি নয়, পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন এলাকায়। উত্তেজনা ছড়াতে পারে তদন্তকারী সংস্থায় যখন তদন্ত যাচ্ছে সেই সময়, উত্তেজনা ছড়াতে পারে ভোটের সময়। উত্তেজনা ছড়িয়েছে বলে পরিষ্কার দাবি শুভেন্দু অধিকারীর রাজ্যপালের কাছে চিঠি লিখে রামনবমীতে, গতকাল যেটা হয়েছে মুর্শিদাবাদে যা হয়েছে। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণকে দায়ী করছেন বিরোধী দলনেতা, তিনি চিঠি দিয়েছেন রাজ্যপালের কাছে। তো এই জায়গাটা হচ্ছে আমরা বেসিক আলোচনায় রাখবো, কিন্তু তার আগে আমি অনুরোধ করব, আমার প্রচুর দর্শক, আমি জানি এটা উত্তরবঙ্গে রয়েছেন, যে 3টে লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট রয়েছে তারা নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। নিজের ভোট নিজে দেবেন, ভোট প্রক্রিয়াতে কোনো রকমভাবে প্রভাবিত হবে না অশান্তির দ্বারা, এটা আমাদের বিশ্বাস। আমরা আস্থা রাখছি নির্বাচন কমিশনের উপর, আমরা আস্থা রাখছি নিরাপত্তা বাহিনীর উপরে, সর্বোপরি আমরা আস্থা রাখছি সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি, কারণ কেউ ভোট প্রক্রিয়াকে কালিমালিপ্ত করবেন না, এবং মানুষের উপর আমাদের আস্থা আছে, তারা ভোট দিতে যাবেন। তো আসুন একেবারে প্রথমেই দেখাই আপনাদেরকে যে প্রতিবেদনে খুব পরিষ্কার হবে যে একাধিক জায়গায়, এটা কিন্তু সত্যি চিন্তার বিষয়, যে বিভিন্ন সময়ে দলীয় নেতারা মঞ্চে দাঁড়িয়ে এমন ভাষণ দিচ্ছেন, এমন জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন, এমন উত্তেজক ভাষণ দিচ্ছেন, যার ফলে কিন্তু শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। অর্থাৎ একদিকে আপনি চেষ্টা করছেন, বা কমিশন চেষ্টা করছে, বা রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে, কিন্তু এই ভাষণগুলো মারাত্মক। আসুন একেবারে প্রথমেই দেখাই আমাদের আজকের প্রতিবেদন, দেখুন। বিভেদ বিভাজনের রাজনীতিতে উৎসাহিত হয় লুম্পেন বাহিনী। রামনবমীর আনন্দ অনুষ্ঠানে হিংসার আগুন ফের জানান দিল এই কথাটা। অভিযোগ, ঈদের মঞ্চ থেকে উস্কানি দেওয়া শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। अन्नपूर्णा पूजो माता को हम श्रद्धा करते हैं, और ये लोग किसका नाम पे आपको नाम है दंगा करने चाहता है। कोई दंगा करने अगर आते हैं, आप चुपचाप रहो, माथा ठंडा रहो, बिल्कुल। তিনি বললেন কেউ যদি গালিগালাজ যায়, মানে গালাগাল মানে উনি মনে করেন শ্রীরাম, জয় শ্রীরামটা গালাগাল, উনি বলেছেন, তাহলে আপনারা আল্লাহর নাম করে শান্তি চাইবেন। তো এর থেকে বড় প্ররোচনা, এর থেকে বড় দাঙ্গায় মদত দেওয়া আর কিছু হতে পারে না। তোষণের ভয়ঙ্কর বিভাজনের তাসে শুধুই ভোট ব্যাংকের রাজনীতি। তোষণের ভরঙে কি চ্যালেঞ্জ মুখে ঠেলে দেওয়া হচ্ছে না সংখ্যালঘুদের নিরাপত্তাকেই? চ্যালেঞ্জের মুখে নয় কি গোটা বাংলার সকলের নিরাপত্তা? দয়ার দানের নামে উন্নয়নের ভাওতা কি পিছিয়ে দিচ্ছে না সংখ্যালঘুদের? উস্কে দিচ্ছে নাকি সাম্প্রদায়িক মৌলবাদী মানসিকতাকে? মমতা ব্যানার্জি করিয়েছে। মমতা গতবারে ডালখোলায় করিয়েছিল, রিসড়াতে করেছিল, আর হাওড়ায় করেছিল, এবারে শক্তিপুরে করেছে, আর পূর্ব মেদিনীপুরের এগরায় করেছে। ভোটের জন্য বলি দিয়ে দেবেন এ রাজ্যের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্যকে? তোষণের ভরং হয়েছে, আদৌ কি হয়েছে সংখ্যালঘুদের উন্নয়ন? যে ছেলে মেয়েগুলো হকের চাকরির দাবিতে আজও বসে আছে রাস্তার পাশে, তাদের মধ্যে কি নেই সংখ্যালঘুরাও? মাদ্রাসায় শিক্ষক নিয়োগের দুর্নীতি কি থাবা বসায়নি শিক্ষিত বেকার সংখ্যালঘুদের হকের চাকরিতে? রেশনের চাল চুরি কি লাথি মারেনি সংখ্যালঘুদের পেটেও?
এ রাজ্যে শিল্পের আকালের ভুক্তভোগী কি সংখ্যালঘুরা নন? ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালিদের বেশিরভাগটাই কি সংখ্যালঘু না? তবুও মুখ্যমন্ত্রী উন্নয়নের ফিরিস্তি দেবেন, স্ত্রী আর ভাণ্ডারের খোয়াব দেখাবেন, কিন্তু বাস্তব বলছে তৃণমূল শাসনে পাচার আর তোলাবাজির রমরমা আদতে বিপথে চালিত করছে হাতে কাজ না থাকা, পেটে ভাত না থাকা মানুষকে। সংখ্যালঘুরা কি দাবার পড়ে? সমস্ত সংখ্যালঘু মানুষদের বলছি, আর মুরগি হয়ে বাঁচবেন না, আর ভোটার হয়ে বাঁচবেন না। মনুষ্যত্বের মর্যাদা নিয়ে বাঁচুন। আপনাদের জীবন তো পুড়িয়ে মেরে যে বকটুয়ে আপনাদের কোলের শিশুকে দক্ষিণ 24 পরগনায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই সমাজ তৈরি করেছে। গত 1 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 90% সংখ্যালঘু। আপনারা এই প্ররোচনায় পা দেবেন। আজকে আমরা এই কারণের জন্যই আজকের অনুষ্ঠানের নাম রেখেছি ভাষণে তোষণের গন্ধ। আপনারা শুনতে পেলেন ঈদের মঞ্চ থেকে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং তারপর একাধিক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে 17 তারিখ গন্ডগোলের দিন, দাঙ্গার দিন। মানে আমার কাছে খুব অবাক লাগছে যে একজন প্রশাসনিক প্রধান, আইন শৃঙ্খলা যা রাজ্যে বজায় রাখার সর্বোপরি দায়িত্ব তার, মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি মঞ্চে দাঁড়াচ্ছেন। এবং পাশাপাশি মাথায় রাখতে হবে যে তিনি অত্যন্ত প্রভাবশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার বক্তব্যের পর যদি তার পাল্টা প্রতিক্রিয়া দেখা যায়, তার দায় কে নেবে? তখন তিনি কার ঘাড়ে দায় চাপাবেন? ওই এলাকার স্থানীয় নেতাদের উপর, এবং তারপর দায় চাপিয়ে ঝেড়ে ফেলে দেবেন তাকে। ঠিক যেভাবে শাহজাহানকে ঝেড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, যেভাবে উত্তম শিবুদেরকে সন্দেশখালী ইস্যুতে ঝেড়ে ফেলবার চেষ্টা করা হয়েছে পরবর্তীকালে, তাই করবেন কি? এটাই কি সেই তোষণের রাজনীতি? আমরা বারবার করে একটাই জিনিসের প্রতি অত্যন্ত কনসার্ন, সতর্ক, সেটা হচ্ছে নিশ্চিন্তে নিরাপত্তার সঙ্গে ভোট হোক এবং কোনো জায়গায় যেন উত্তেজনা না ছড়ায়। এই ধরনের বক্তব্যের দায় কে নেবে? আমার মূলত প্রশ্ন হচ্ছে সেখানে। গতকালকে আপনারা জানেন যে মুর্শিদাবাদের শক্তিনগর, সেখানে আক্রান্ত হয় এই রামনবমীর মিছিলে, এমনকি অধীরবাবু যখন তাদেরকে দেখতে যান হাসপাতালে, সেখানে তিনি আক্রান্ত হন। এবং তিনিও বক্তব্য রেখেছেন, বলেছেন দায় দিয়েছেন অবশ্যই প্রশাসকদের উপরে। কেন এই ধরনের ঘটনা হলো? কেন উত্তেজনা ছড়াচ্ছে? আমরা জানি যে একাধিক জায়গা উত্তরবঙ্গ রয়েছে, আমি নাম করতে পারছি না, সেখানেও নানান রকম বক্তব্য উঠে এসছে সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার আপনাদের আরো স্পষ্ট পরিষ্কারভাবে শুনে নি। তিনি চক্রান্তের গন্ধ পাচ্ছেন, শুনুন। রামনবমী গেল সারা রাজ্যে। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, আমি যদি পয়েন্টটা আপনাদের বলি, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি এমএলএ দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? কে অধিকার দিয়েছে? মা দুর্গায় অধিকার দেয়নি। মা দুর্গা অসুর বধ করেছিল। আপনাদের মতো অসুরদের বধ করার জন্য মা দুর্গার প্রয়োজন আছে। রাম তো নিজের চোখ দিয়েছিল, মা দুর্গাকে দিতে গিয়েছিল, আর আপনারা মানুষের চোখ কেড়ে নেন। রাম নবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন? আগের দিন কোনো প্রয়োজন ছিল? কাল তো মুর্শিদাবাদে ইলেকশন নেই। যে লোকটা জেলাটাকে চিনত, শুনুন, এইসব জেলাগুলো খুব সেন্সিটিভ জেলা, আমাদের অনেক কষ্ট করে সামলাতে হয়। বিজেপির হাত থেকে দাঙ্গা ঢুকতে অনেক কষ্ট করতে হয়। আমি পার্থপ্রতিম বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। পার্থদা, আপনার কাছে যাব, কিন্তু পার্থদা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা খুব সেন্সিটিভ জেলা, কোন নিরিখে তিনি সেন্সিটিভ বিচার করছেন আমি জানি না। তবে আপনার কাছে যাওয়ার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায় 16 তারিখের একটি, এটাকে কি বলবো, একটা প্রেডিকশন, মানে যেটা আগে করে তাকেই তো প্রেডিকশন বলে। উনি 16 তারিখে প্রচারের মঞ্চ থেকে একটা প্রেডিকশন করছেন। আপনাকে একটু শুনিয়ে নিই সেটা। আপনাকে শোনানোর অজুহাতে আমি সবাইকেই শুনিয়ে নিতে চাই, যারা রাজ্যের মানুষ অনুষ্ঠান দেখছেন। 16 তারিখে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমী সম্পর্কে কি প্রেডিকশন করছেন? এটা তো শুনলেন পরিকল্পনার কথা উনি বলছেন। 16 তারিখ কি বলেছেন একবার একটু শুনে নিই।
ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। অন্যান্য রাজ্যে রামনবমী হতো, পশ্চিমবঙ্গে হতো না, সেটা অনেকের আপত্তি আছে। আর আমার এটাও জানার কথা যে এই যে রামনবমীতে 9 দিন নিরামিষ খেয়ে রামনবমী পালন করতে হয়। এবার যারা রামনবমীর সমর্থনে বলছেন তারা নিরামিষ আহার করেছেন কিনা, কৃচ্ছতা পালন করেছেন কিনা, এটাও আমার জানার ইচ্ছা। শুধুমাত্র তো ঝান্ডা ধরে রাস্তায় বেরিয়ে পড়লে হলো না, তার নিয়মগুলোকে তারা সঠিকভাবে মেনেছেন কিনা সেটাও আমার জানার প্রশ্ন। প্রসেনজিৎ জানলে সেটা বলবেন পরে। আমি অনির্বাণের কাছে আসবো। আমার প্রশ্নটা সেখানেই নয়, আপনারা যেটা বলছেন অনুমতি পেয়েছি পাইনি সেই বিষয় না। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে সব ধর্ম সমন্বয়ের কথা যদি বলা হয়, তাহলে যখন তাজিয়া বেরোতো তখন কোনো বাম নেতা কোনো সময় হিন্দুদেরকে কি গিয়ে বলতেন যে তোমাদের নিরাপত্তা করুন, ওরা দাঙ্গা করতে বেরোচ্ছে, দাঙ্গা হতে পারে? যে কোনো বাম নেতা বা কংগ্রেস নেতা যারা ক্ষমতায় ছিলেন আপ টু 77 এবং তারপরে তার 77-এর পরে যারা বাম এবং কংগ্রেস, কেউ কখনো বলতে হয়নি। আমার কথা অনির্বাণের কাছে আমার প্রশ্ন থাকবে এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে দাঁড়িয়ে মুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার কথা কেন বলতে হচ্ছে, এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে আগামী 17 তারিখ দাঙ্গা করবার দিন, গন্ডগোল অশান্তির দিন, কেন এই কথাগুলো বলতে হচ্ছে? আমার অনির্বাণের কাছে এটাই প্রশ্ন, আর কিছুই প্রশ্ন নয়। এক্ষেত্রে অনুমতি পাওয়া যাবে না, এটা সবাই জানে। বিরোধীরা কিছু করতে গেলে রাজ্য সরকার আটকাবে, এটা পুরনো ইতিহাস বলছে। বিভিন্ন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, অধর্মীয় নানান রাজনৈতিক ক্ষেত্রেও হয়েছে। এবার খেলা হবে স্লোগান আবারও দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে কি বলেছেন আজকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী? অবশ্যই যেখানে বলেছেন সেখানে ভোট আগামী পর্বে। কি বলেছেন একবার শুনুন। কি খেলা হবে না ভুলেই গেছো? খেলা হবে। এটা অনির্বাণকেও বলছে। কি অনির্বাণ, এতক্ষণ চুপচাপ বসে আছো, খেলা হবে নাকি ভুলেই গেছো? আচ্ছা, শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনি। খেলা তো অনেক জায়গায় হলো। গোয়াতে খেলা হয়েছে, তৃণমূল শূন্য পেয়েছে। ত্রিপুরায় খেলা হয়েছে, তৃণমূল লোটার থেকে বেশি পেয়েছে। খেলা তো বিহারেও হলো, নীতিশ কুমার পাল্টিতে। খেলা এখানেও হবে, এখানেও খেলা হবে, খেলা নন্দীগ্রামেও হয়েছে। এই মুহূর্তে দ্রুত দেখুন, এইটা হচ্ছে অভিযোগপত্র নির্বাচন কমিশনের কাছে। নিশীথ প্রামাণিক তার অভিযোগ জানিয়েছিলেন যে তার একেবারে আমি দেখতে পাচ্ছি পরিষ্কার প্যাডের মধ্যে লেখা অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে তিনি জানিয়েছেন এবং সেই ব্যাপারে সম্মতি দিয়েছেন নির্বাচন কমিশন। তার গতিবিধিকে একটা রেস্ট্রিকশন করা হয়েছে এবং এটা গণ্ডিবদ্ধ করা হয়েছে। কি বলেছেন উদয়নগৌ শুনুন একবার। এর চেষ্টা হবে কিছু বুথ দখল করার, ভোট লুট করার। আমি বাইরে থাকলে পরে প্রতিরোধের মুখে পড়ে যাবে, কারণ গাড়ির ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। অন্য কর্মীদের বা নেতাদের সেখানে পৌঁছতে অসুবিধা হবে। উদয়নগৌ থাকলে তার গাড়ির পারমিট আছে, সে দলের পক্ষ থেকে দিনাটা বিধানসভা কেন্দ্রে ঘোরার জন্য তার পারমিট নেওয়া হয়েছে। এবার আমি তো ছুটে চলে যাবো সেখানে, আমাকে যদি আবদ্ধ করে রাখা হয় এই শেষ মুহূর্তে, তাহলে আমরা নতুন করে আর কারো পারমিট বের করতে পারবো না, কোনো গাড়ি নিয়ে কেউ যেতে পারবে না, সেগুলোকে দেব। আমি রাজ্যকে জানিয়েছি, রাজ্য পার্টি ব্যবস্থা নিচ্ছে, রাজ্য পার্টি যা যা। নির্বাচন কমিশন যদি এরকম নির্দেশ দিয়ে থাকে সাধুবাদ জানাবো নির্বাচন কমিশনকে। তবে আমি বলবো যে ভায়োলেন্সটা তো উদয়নগৌ মেনলি দিনাটা বিধানসভাতেই ছড়ানো। তো স্বাভাবিকভাবেই দিনাটা বিধানসভায় যদি ওনাকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে সমস্ত বিধানসভা জুড়ে একটা অশান্তি উনি তৈরি করতে পারেন। এটা আমরা প্রেডিক্ট করছিলাম, যে কারণেই বলেছি। তো স্বাভাবিকভাবেই যদি উনি ওনার নিজের ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকুন, কিন্তু ওনাকে যদি বুথের বাইরে বেরোতে দেওয়া হয়, তাহলেই অন্য বুথে গিয়ে গণ্ডগোল করবেন, অন্য বুথে গিয়ে ভয় দেখাবেন। কারণ সবসময় ওনার হুমকি প্রদর্শন
পা ভেঙে দেওয়ার কথা ওনার মুখ থেকে শোনা গিয়েছে, রাজবংশীদের হাঁটু ভেঙে দেওয়ার কথা উদয়ন গুহর মুখ থেকে শোনা গিয়েছে, এমনকি দিনহাটার যারা ব্যবসায়ী তাদেরকে ওনার সাগরেদরা প্রকাশ্যে হুমকি দেওয়া, এই ধরনের ঘটনা আমরা দেখেছি। তো স্বাভাবিকভাবেই আমরা এটা প্রেডিক্ট করছিলাম যে উনি অশান্তি ছড়াতে পারে, যার জন্য আমরা অনুরোধ করেছি উনি যদি নিজের বুথের মধ্যে সীমাবদ্ধ থাকেন আমরা তাহলে নিশ্চিতভাবে দিনহাটার ভোট শান্তিপূর্ণভাবে হবে। পাশাপাশি আমি এটাও জানিয়ে রাখি যে রাজ্যপালেরও কালকে উত্তরবঙ্গের এই অংশে একটা যাওয়ার কথা ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশন বারণ করেছেন রাজ্যপালকে, যাতে একজন মানুষ জনপ্রতিনিধি তিনি ছাড়া থাকলে ভোট কর্মীদের বা ভোট প্রক্রিয়ায় বিপদ বাড়বে, মানে সম্ভাবনার কথা চিন্তা করুন। আর অন্যদিন বলছেন অন্যদিকে উদয়ন গুহ যে যদি এরপরেও কিছু হয় তাহলে তার দায় নিতে হবে নিশীথ প্রামাণিককে। আমরা সুকান্ত মজুমদার কি বলেছেন একবার দ্রুত শোনাবো, এরপর পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, যাবো পার্থদার কাছে, শুনুন। মুখ্যমন্ত্রী রাজ্য নির্বাচন কমিশনে এমন একজনকে মাথায় বসিয়ে রেখেছেন, যে হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির চাকর। সিইও যিনি আছেন তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির চাকর, এবং তিনি রাজ্যপালকে বিভিন্ন জায়গায় যেতে বাধা দিচ্ছেন এবং মানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে লিখছেন, এবং তারপরে রাজ্যপালকে তার যে ট্যুর সেই ট্যুর ক্যান্সেল করতে হচ্ছে। অস্ত্রের কথা বলা হচ্ছে, আমরা পুরাণে বা বইতে পড়েছি যে অসুর নিধনের জন্য অস্ত্র ব্যবহার করা হয়। অস্ত্র একটা সিম্বলিক ফর্ম, যার মাধ্যমে সমাজের কালো দিনগুলোকে শেষ করে দেওয়ার একটা সিম্বলিক অ্যাপিয়ারেন্স দেখানো হয় বিভিন্ন ক্ষেত্রে। তার জন্য এটা নিয়ে পেশি শক্তির আস্ফালন এবং রাজনৈতিক ময়দানে কেউ নেমে পড়বেন, এটা আমরা কখনোই চাই না। আর অন্যদিকে দাঙ্গার পূর্বাভাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি সম্প্রদায়ের তোষণ করতে চাইছেন, এটাও আমরা চাই না।